আসসালামু আলাইকুম, আমি মোস্তফা রাফিদউদ্দিন আপনাদের মেশিন লার্নিং কোর্সে নিচ্ছি। আজকে এই কোর্সে আপনাদের সপ্তম ক্লাস এবং আমরা ইতিমধ্যেই কয়েক রকমের ক্লাসিফায়ার, বায়াসিয়ান ক্লাসিফায়ার, লিনিয়ার ক্লাসিফায়ার এবং নন লিনিয়ার ক্লাসিফায়ার নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা একটা বিশেষ ধরনের ক্লাসিফায়ার, যেটাকে আমরা ডিসিশন ট্রি ক্লাসিফায়ার বলি, সেটা নিয়ে আলোচনা করব। তো শুরুতেই জেনে নেই যে ডিসিশন ট্রিটা কি। প্রথম কথা, এটা একটা ডেটা স্ট্রাকচার এবং ট্রি ডেটা স্ট্রাকচার নিয়ে আপনারা হয়তো ডেটা স্ট্রাকচার কোর্সে পড়ে থাকবেন, এজন্য এটি নিয়ে আর বিস্তারিত বললাম না। এবং এই ট্রি এর এমন একটি ট্রি যেটার ইন্টারনাল নোড যেগুলো আছে সেগুলা একটা অ্যাট্রিবিউটের টেস্ট ভ্যালুকে ডিফাইন করে। অ্যাট্রিবিউট বলতে কি বুঝি সেটাও আমরা বলেছি, যে ইনপুটের যে এক একটা কলাম বা হচ্ছে ফিচার, সেটাই হচ্ছে অ্যাট্রিবিউট। আর এই ট্রি এর প্রত্যেকটা ব্রাঞ্চ প্রেজেন্ট করে টেস্টের এক একটা আউটকাম। তার মানে একটা ব্রাঞ্চ হয় ইয়েস অথবা নো যদি বাইনারি ক্লাস হয়, অথবা কয়েক রকমের ক্লাস হলে প্রত্যেকটা ক্লাসের এক একটা করে লেবেল ডিনোট করবে। আর এই ট্রি এর লিফ নোড যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্লাস লেভেল বা ক্লাস ডিস্ট্রিবিউশনকে ডিনোট করে। তার মানে প্রত্যেকটা ব্রাঞ্চে একটা লিফ নোডে যায় এবং ওই লিফ নোডটা আসলে কোনো ক্লাস লেভেলকে রিপ্রেজেন্ট করে। যে ডিসিশন ট্রি আমরা ইউজ করি কোনো আননোন স্যাম্পলকে ক্লাসিফাই করতে, সাধারণত যে স্যাম্পলের ভ্যালুটা আমাদের ডেটা সেটের ট্রেনিং ডেটা সেটে নেই, সেটার ভ্যালুটা কিরকম হবে আসলে ক্লাসিফাই করলে, সেটা বের করার জন্য আমরা ডিসিশন ট্রিটা বেশি ইউজ করি। এবং এটাও আসলে বাইসিয়ান ক্লাসিফায়ারের মধ্যে অনেক শুরুর দিকের একটি ক্লাসিফায়ার, কিন্তু স্টিল এটা অনেক ইম্পর্টেন্ট। এবং এখানে হচ্ছে আমরা যেটা করি যে আমরা অ্যাট্রিবিউটের ভ্যালুগুলোকে আমরা ডিসিশন মানে যে ডেটা সেটের উপরে আমরা মডেলটা বিল্ড আপ করি বা ট্রেনিং ডেটা সেট, সেটার স্যাম্পলের উপরে আমরা চেক করি যে এই অ্যাট্রিবিউটের সাথে ওইটা কতটুকু মিলে, এবং সেটা অনুযায়ী আমরা হচ্ছে নতুন স্যাম্পলটাকে ক্লাসিফাই করি। তো একটা উদাহরণ দিয়ে আমি মূলত ডিসিশন ট্রি এর পুরো ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। হয়তো আমরা একটা উদাহরণ নিই যেখানে আমি প্রেডিক্ট করার চেষ্টা করব যে আজকে আমি টেনিস খেলবো কি খেলবো না। তার মানে এটা একটা বাইনারি ক্লাসিফিকেশন টাস্ক, যেহেতু অ্যান্সারটা ইয়েস অথবা নো এর মধ্যেই হবে। আমি আজকে টেনিস খেলবো, যদি খেলি তাহলে ইয়েস বা প্লাস, আর যদি না খেলি তাহলে নো বা মাইনাস। আর এখানে ফিচার হিসেবে আমরা ইউজ করব চারটা অ্যাট্রিবিউট, যেগুলো হচ্ছে আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি এবং উইন্ড। এবং এই চারটাই ডিসক্রিট অ্যাট্রিবিউট, মানে কোনোটার ভ্যালু কন্টিনিউয়াস না, সুতরাং আমাদের এখানে নর্মাল ডেনসিটি ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নেই। এবং আউটলুক যে ফিচারটা, সেটি তিন রকমের ভ্যালু হতে পারে: সান, ওভারকাস্ট বা রেইন। টেম্পারেচার ভ্যালু অ্যাট্রিবিউটও তিন রকমের ভ্যালু হতে পারে: হট, মাইল্ড অথবা কুল। হিউমিডিটিও তিন রকমের ভ্যালু হতে পারে: হাই, নর্মাল অথবা লো। আর উইন্ড অ্যাট্রিবিউটটা শুধু দুই রকমের ভ্যালু নিতে পারে: স্ট্রং অথবা উইক। তো এটা আমরা একটা টেস্ট ডেটা সেট দেখি, ছোট টেস্ট ডেটা সেট, যেখানে 14টা ডেটা স্যাম্পল আছে। এখানে ও দিয়ে বোঝা যাচ্ছে যে কলামে একদম উপরে যে ও লেখা, এটা হচ্ছে আউটলুক, টি দিয়ে টেম্পারেচার, এইচ দিয়ে হিউমিডিটি এবং ডাব্লিউ দিয়ে হচ্ছে উইন্ড। আর আউটলুক কলামে যে এস, ও এবং আর দেখছি, সেগুলো এস কে আমরা বলি সানি, ও হচ্ছে ওভারকাস্ট, আর হচ্ছে রেনি। তারপর টি কলামে আমরা যে এইচ, এম এবং সি দেখছি, তার মধ্যে এইচ হচ্ছে হট, এম হচ্ছে মিডিয়াম, সি হচ্ছে কুল। হিউমিডিটি বা এইচ কলামে আমরা তিন রকমের ভ্যালু দেখি: এইচ, এন এবং এল, যেগুলো যথাক্রমে হাই, নর্মাল এবং লোকে ডিনোট করে। আর ডাব্লিউ বা উইন্ড কলামে আমরা দুই রকমের ভ্যালু দেখছি: এস এবং ডাব্লিউ। এস দিয়ে স্ট্রং এবং ডাব্লিউ দিয়ে বুঝে উইক। আর প্লেতে আমরা যে মাইনাস আর প্লাস দেখছি, মাইনাস দিয়ে হচ্ছে ক্লাসটা নেগেটিভ, মানে আমি আজকে টেনিস খেলবো না, আর প্লাস হচ্ছে ক্লাসটা পজিটিভ, মানে আমি আজকে টেনিস খেলবো। এখন এই ডেটা সেটটা থেকে আমরা একটা ডিসিশন ট্রি তৈরি করব। তো আমরা এখন জেনে নিই যে ডিসিশন ট্রিটা কিভাবে তৈরি করা যায়। তার আগে দেখি যে আমাদের আসলে কি কি অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট আমাদের মূল্যে আছে আউটলুক, হিউমিডিটি, উইন্ডি এবং টেম্পারেচার। প্রত্যেকটা মিললেই হচ্ছে
আউটলুক 3 ভাগে ভাগ হয়, হিউমিডিটি 2 ভাগে ভাগ করা যায়, টেম্পারেচারকে 3 ভাগে ভাগ করা যায়। এবং আউটলুক যদি আমি সানি নিই, সানির জন্য আমি 2টা ভ্যালু ইয়েস পাই, 3টা ভ্যালু নো পাই। আউটলুক যদি ওভারকেস নেই তাহলে সবগুলা ভ্যালু ইয়েস পাই। আউটলুক যদি রেনি নিই তাহলে 3টি ইয়েস পাই, 2টি নো পাই। হিউমিডিটি, টেম্পারেচার, উইন্ডি এগুলোর জন্য একইভাবে হয়। তো আমি যখন ডিসিশন ট্রিটা বানাবো তখন আমি যেটা করি যে একটা রুট নোড রেখে এরপরে ট্রিতে ভাগ করতে থাকি বা ব্রাঞ্চ তৈরি করতে থাকি। তা আমি রুট হিসাবে কোন অ্যাট্রিবিউটটাকে সিলেক্ট করব, আউটলুক, হিউমিডিটি, টেম্পারেচার না উইন্ডি, কোনটাকে আমি সিলেক্ট করতে পারি। তো শুরুতে আমরা কোন অ্যাট্রিবিউট সিলেক্ট করতে পারি সেটা নিয়েই আলোচনা করব। তো কোন অ্যাট্রিবিউট সিলেক্ট করব সেটা জানার আগে আমাদের দুইটা কনসেপ্ট জানা দরকার, সেটা হচ্ছে এনট্রপি এবং ইনফরমেশন গেইন। তো দেখি যে জিনিসগুলো কি। এনট্রপি হচ্ছে আমার ইমপিউরিটি মেজার করার একটা কমন ওয়ে। ইমপিউরিটি মানে হচ্ছে এটা কতটুকু বিশুদ্ধ বা ভেজাল কতটুকু সেটা। তো এনট্রপিকে ম্যাথমেটিক্যালি যখন আমি প্রকাশ করি সেটার একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে সামেশন অফ আই মাইনাস পিআই লগ পিআই, যেখানে পিআই হচ্ছে আই তম ক্লাস হবার প্রবাবিলিটি। তো এইখানে যদি আমার m সংখ্যক ক্লাস থাকে তাহলে আমার i এর ভ্যালু 1 থেকে m পর্যন্ত হবে, মানে প্রত্যেকটা ক্লাসের জন্য প্রবাবিলিটি হওয়ার প্রবাবিলিটি ইনটু ওই প্রবাবিলিটি লগারিদম এর নেগেটিভ ভ্যালুর সামেশনটাই হচ্ছে আমার এনট্রপি। এনট্রপি জিনিসটা আসলে ইনফরমেশন থিওরি থেকে এসেছে, এবং এনট্রপিতে আমরা যেটা বুঝতে পারি যে এনট্রপি যত বেশি হবে এখানে ইনফরমেশন কন্টেন্টও তত বেশি আছে। এখন যদি এমন একটা গ্রুপ হয় যেখানে সবগুলা ডেটা স্যাম্পল অথবা এক্সাম্পলই একই ক্লাসে বিলং করে, তাহলে সেটার এনট্রপি কত হবে? ওইটার প্রবাবিলিটি হবে 1, যেহেতু সবই একই ক্লাসে, তাহলে -1 log 1 এটার ভ্যালু হবে 0। তার মানে এটার এনট্রপি 0 এবং এটা আসলে কোনো ইনফরমেশনই প্রোভাইড করে না। যেহেতু এনট্রপি দিয়ে আমরা মেজার করি যে এটা কতটুকু ইনফরমেশন রিচ, তো এনট্রপি 0 হওয়া মানে এটা একেবারে ইনফরমেশন ক্যারি করে না। তার মানে এটা লার্নিং এর জন্য কোনো ভালো ট্রেনিং সেট হবে না। আর কোনো গ্রুপে যদি 50% থাকে বোথ ক্লাসে, যে মানে ক্লাস এ তেও বা ক্লাস ইএস এও হচ্ছে 50% স্যাম্পল আছে এবং ক্লাস নো তেও 50% স্যাম্পল আছে, তখন এনট্রপির ভ্যালু কি হবে? -0.5 log 0.5 -0.5 log 0.5, অর্থাৎ 1, এবং 1ই আসলে সর্বোচ্চ ভ্যালু হতে পারে এনট্রপি। তাহলে যেটা হচ্ছে যে এই জিনিসটা, এই ক্ষেত্রে ডেটা সেটটা অনেক বেশি ইনফরমেশন রিচ হবে যেহেতু এটার এনট্রপি হাইস্ট। তখন আমরা এই ধরনের ডেটা সেট গুলোই আসলে আমরা লার্নিং এর জন্য ইউজ করব, যেটা এনট্রপি বেশি। আর ইনফরমেশন গেইন হচ্ছে আমার প্যারেন্ট অ্যাট্রিবিউটের জন্য যে এনট্রপি হবে সেটা থেকে যদি আমি চিলড্রেন অ্যাট্রিবিউট গুলার অ্যাভারেজ ওয়েটেড অ্যাভারেজ এনট্রপি সামেশন বিয়োগ করি, তাহলে যেটা পাই সেটাই হচ্ছে আমার ইনফরমেশন গেইন। তো আমি যখন ডিসিশন ট্রি তৈরি করব তখন সেই অ্যাট্রিবিউটটাই প্রত্যেক স্টেজে পিক আপ করব যেটা আমাকে ম্যাক্সিমাম ইনফরমেশন গেইন দেয়। তো আমি যে এক্সাম্পলটার কথা বললাম, যে ডেটা সেটটা দেখালাম 14টা ডেটা স্যাম্পলের, সেটা থেকে যদি আমি বের করতে চাই যে কোনটার জন্য আমার কোন অ্যাট্রিবিউটটা আমি সিলেক্ট করব, অর্থাৎ তখন আমার ইনফরমেশন গেইনটা বের করতে হবে। ইনফরমেশন গেইন বের করার জন্য শুরুতে আমরা হচ্ছে প্যারেন্টের এনট্রপি বের করি। তো শুরুতে প্যারেন্ট হচ্ছে ওভারঅল পুরো টেস্ট সেটটার উপরেই। এখানে আমার পজিটিভ আছে কয়টা? 9টা 14টা ডেটার মধ্যে। 1 2 3 4 5 7 9 10 11 12 13, এই কয়টি হচ্ছে পজিটিভ এবং বাকিগুলো হচ্ছে নেগেটিভ। তাহলে 14টার মধ্যে যেহেতু 9টি পজিটিভ, তো p হবে বা probability of positive হচ্ছে 9/14 আর probability of negative হচ্ছে 5/14। তাহলে আমার এই ক্ষেত্রে এনট্রপি কত হবে? h of y equals to হবে -9/14 log 9/14 -5/14 log 5/14, যেটার ভ্যালু হচ্ছে আমার 0.94। সো বলতে পারি এটা মোটামুটি ইনফরমেশন রিচ। এখন আমার এর চিলড্রেন গুলোর এনট্রপি বের করতে হবে। চিলড্রেন এখানে অ্যাট্রিবিউট কত রকম হতে পারে? আউটলুক হতে পারে, টেম্পারেচার হতে পারে, হিউমিডিটি হতে পারে বা উইন্ড হতে পারে। তো যদি আমার আউটলুক অ্যাট্রিবিউটটা নেই তাহলে আউটলুক ইকুয়ালস টু সানি হওয়ার প্রবাবিলিটি কত? 2/5, কারণ আউটলুক আমার সানি
এরকম সংখ্যা কতগুলো আছে? 1 2 3 4 5, 5 রকমের আছে। তার মধ্যে পজিটিভ হতে পারে কয়টি? 2টি। কারণ হচ্ছে এখানে আমার 1 2 1 নাম্বার, 2 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার এবং 11 নাম্বার, এই কয়টি স্যাম্পলে আমার হচ্ছে আউটলুক আছে সানি। তার মধ্যে আমার 9 নাম্বার এবং 11 নাম্বার এই দুইটি স্যাম্পলে হচ্ছে আমার পে হচ্ছে পজিটিভ। তার মানে এখানে আমি টেনিস খেলবো বা ক্লাস হচ্ছে ইয়েস, আর বাকি তিনটিতে হচ্ছে নেগেটিভ। এজন্য আমি এখানে আউটলুক ইকুয়ালস টু সানিতে লিখেছি p ইকুয়ালস টু 2/5 এবং n ইকুয়ালস টু 3/5। তো এখানে যদি আমি h ক্যালকুলেট করি বা এনট্রপি ক্যালকুলেট করি, একইভাবে h ইকুয়ালস টু হবে -2/5 ইন্টু log 2/5 -3/5 ইন্টু log 3/5, যেটার ভ্যালু হবে 0.971। একইভাবে আউটলুক ইকুয়ালস টু ওভারকাস্টের জন্য যদি করি, তাহলে যে আমরা যেটা পাবো, এখানে আউটলুক ইকুয়ালস টু ওভারকাস্ট এরকম 4টা স্যাম্পল আছে এবং 4টা স্যাম্পলই হচ্ছে প্লে পজিটিভ। এজন্য p হবে 4/4 বা 1 এবং n হবে 0 এবং সঙ্গত কারণে এখানে এনট্রপি কত হবে? 0, যেহেতু সবগুলো স্যাম্পলই একই ক্লাসে বিলং করে। আর আউটলুক যদি রেনি হয়ে থাকে তাহলে আমরা p পাই 3/5 আর n পাই 2/5। তো একইভাবে এখানে এনট্রপি হয় 0.971। তো এখন আমার এই চাইল্ডের জন্য এক্সপেক্টেড এনট্রপি কি হবে? 5/4 14 ইন্টু 0.971। এখানে 5/14 টা কিভাবে আসলো? আমার টোটাল যে 14টা স্যাম্পল আছে, 14টা ডেটা পয়েন্ট আছে, তার মধ্যে 5টাতে হচ্ছে আউটলুক আছে সানি, এজন্য আমি লিখেছি 5/14 ইন্টু এটার যে করেসপন্ডিং এনট্রপি সেটা হচ্ছে 0.971 প্লাস 4/14। 4/14 কেন? আমার টোটাল ডেটা আছে 14টা, তার মধ্যে আউটলুক ইকুয়ালস টু ওভারকাস্ট আছে 4টা, এই জন্য 4/14 এবং আউটলুক যদি ওভারকাস্ট হয় তাহলে এনট্রপি ভ্যালু হচ্ছে 0, এই জন্য গুণ 0 প্লাস আবার 5/14, কারণ হচ্ছে আমার 14টা স্যাম্পলের মধ্যে 5টার জন্য আমার আউটলুক ইকুয়ালস টু রেনি আছে এবং আউটলুক যদি রেনি হয় তখন আমার এনট্রপি হয় 0.971, এই জন্য আমি 5/14 ইন্টু 0.971 দিয়েছি। তো সব মিলে আমার ভ্যালু আসে 0.694। তাহলে এখানে আমার ইনফরমেশন গেইন কত হলো? আমার প্যারেন্টের এনট্রপি হচ্ছে 0.94 এবং চাইল্ডের ওয়েটেড অ্যাভারেজ সামেশন হচ্ছে 0.694। তাহলে আমার ইনফরমেশন গেইন হচ্ছে 0.246। এখন চাইল্ড অ্যাট্রিবিউট হিসাবে যদি আমি হিউমিডিটিকে ব্যবহার করি, তাহলে আমি এক্সপেক্টেড এনট্রপি পাই হচ্ছে 0.7785 এবং ইনফরমেশন গেইন পাই 0.1515। আবার যদি একইভাবে আমি উইন্ড এবং টেম্পারেচারের জন্য হিসাব করে দেখি, আপনারা চাইলে বের করে দেখতে পারেন কোনটার জন্য কত আসে। তো রেজাল্টটা এরকম আসার কথা। তাহলে আমি দেখব যে আউটলুকের জন্য ইনফরমেশন গেইন আসে 0.246, হিউমিডিটির জন্য 0.151, উইন্ডের জন্য 0.048, টেম্পারেচারের জন্য 0.029। তাহলে এখানে সবচেয়ে বেশি ইনফরমেশন গেইন আমাকে কে দিচ্ছে? অবশ্যই আউটলুক অ্যাট্রিবিউটটি। এর জন্য হচ্ছে আমি আউটলুকের বেসিসে প্রথমে স্প্লিট করব। তো স্প্লিট করলে আমার কিরকম হবে? আমি যদি আমার এই 14টা ডেটা স্যাম্পলকে আউটলুকের বেসিসে স্প্লিট করে দিই, তাহলে আমার 3টা ভাগ পাই, সানি, ওভারকাস্ট এবং রেনি। তো সানির মধ্যে আমার 2টা পজিটিভ এবং 3টা নেগেটিভ, আর রেনির মধ্যে হচ্ছে আমার 3টা পজিটিভ এবং 2টা নেগেটিভ। তার মানে এই দুইটার ক্ষেত্রে আমরা এখনো কোনো ডিসিশনে পৌঁছাতে পারি না, কিন্তু ওভারকাস্টে যে আমি 4টা স্যাম্পল পাই তার প্রত্যেকটাই হচ্ছে পজিটিভ। সো আউটলুক যদি ওভারকাস্ট হয় আমি ডিসিশন দিয়ে দিতে পারি যে এটা ইয়েস হবে। তো এখন যেহেতু আমার কিন্তু ডিসিশন ট্রিটা কমপ্লিট হয়নি, কারণ আমি সানি আর রেনির জন্য এখনো কোনো ফাইনাল ডিসিশনে আসতে পারিনি। তো এখন আমার কি সানি এবং রেনির জন্য একইভাবে আমার চাইল্ড অ্যাট্রিবিউট নিয়ে টেস্ট করে দেখতে হবে কার জন্য ইনফরমেশন গেইন বেশি পায়। এখন আমি যদি সানি নিয়ে চিন্তা করে দেখি যে আউটলুক যখন সানি হবে, এরকম স্যাম্পল যে কয়টা আছে, এরকম স্যাম্পল আছে 5টি, তো 5টি নিয়ে আগে কাজ করি। এদের মধ্যে যদি আমি এখন চাইল্ড অ্যাট্রিবিউট নিই হিউমিডিটি, তাহলে আমি দেখা যাচ্ছে যে ইনফরমেশন গেইন পাই 0.97। যদি টেম্পারেচার নেই তাহলে ইনফরমেশন গেইন পাই 0.57, আর যদি উইন্ড নেই তাহলে ইনফরমেশন গেইন পাই 0.02। এগুলো কিভাবে আসলো? ঠিক একদম আগের মতো করেই আপনারা নিজেরা ক্যালকুলেট করে নিতে পারেন। তো এখন দেখতে পারি যে আমার এরপরে যদি আমি চাইল্ড অ্যাট্রিবিউট হিউমিডিটি নিই, আমার যে ইনফরমেশন গেইন সেটা সবচেয়ে বেশি আসছে, যে 0.97, টেম্পারেচারে 0.57, উইন্ডিতে 0.02। তাহলে এরপরে আমি কি ইনফরমেশন গেইন যেটাতে সবচেয়ে বেশি সেটা দিয়ে স্প্লিট করব। তার মানে কি আমি এরপরে
হিউমিডিটি দিয়ে স্প্লিট করব যদি আমার আউটলুক হয় সানি। তো একইভাবে এখানে দেখা যাচ্ছে যে সানিতে আমরা হিউমিডিটি দিয়ে স্প্লিট করেছি এবং হিউমিডিটি হাই হলে আমরা ডিরেক্ট বলে দিতে পারছি নো, যেহেতু হিউমিডিটি হাই হলে যতগুলো স্যাম্পল পাওয়া যাচ্ছে সবগুলোই নোতে পয়েন্ট করছে এবং হিউমিডিটি যদি নর্মাল হয় তাহলে সবগুলো দেখা যাচ্ছে ইয়েস এ পয়েন্ট করছে। আবার রেনির জন্য আমরা একইভাবে আসলে এমনি স্প্লিট করে দেখি যে কোনটার জন্য আমার ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি পাবো। তো রেনির জন্য দেখা যায় উইন্ড অ্যাট্রিবিউট নিলে ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি পাওয়া যায়। এরপরে আমরা উইন্ডের বেসিসে হচ্ছে ক্লাসিফাই করতে পারি যে উইন্ড যদি স্ট্রং হয় তাহলে ক্লাস হবে নো, উইন্ড যদি উইক হয় তাহলে ক্লাস হবে ইয়েস। তো এটা হচ্ছে আমরা এই ট্রেনিং ডেটা ইউজ করে হচ্ছে আমরা ডিসিশন ট্রিটা তৈরি হয়ে গেল। এখন আমার ডিসিশন ট্রিটা কমপ্লিট, কারণ প্রত্যেকটা ব্রাঞ্চই আমার কোনো না কোনো লিফ নোডে গিয়ে আমার একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করতেছে। এখন যদি আমার কোনো টেস্ট ডেটা আসে এবং আমাকে বলে যে ওভারলুক আউটলুক হচ্ছে সানি, উইন্ড হচ্ছে উইক এবং হিউমিডিটি হচ্ছে নর্মাল, তাহলে আমার আসলে ক্লাসটা কি হবে? আমি কি টেনিস খেলবো কি খেলবো না? তাহলে আমি ডিসিশন ট্রি ধরে আগাবো। শুরুতে আউটলুক হচ্ছে সানি, সো আমি সানির দিকে গেলাম। এরপর উইন্ড হচ্ছে উইক, কিন্তু সানিতে আসলে উইন্ডের পরে আর কোনো অ্যাট্রিবিউট নেই, সো উইন্ড আসলে কি তাতে আমরা কিছু যায় আসে না। এরপরে দেখলাম হিউমিডিটি হচ্ছে নর্মাল, তো হিউমিডিটি যদি নর্মাল হয় সানি হয়ে তাহলে কি হবে? আমার ক্লাসটা হবে ইয়েস, এই জন্য আমি এটার প্রেডিকশন দিব ইয়েস। এখন যদি একটা স্যাম্পল আসে যেটার আউটলুক হচ্ছে ওভারকাস্ট, উইন্ড হচ্ছে স্ট্রং এবং হিউমিডিটি হচ্ছে হাই, তাহলে সেটার জন্য আমার রেজাল্ট কি হবে? আউটলুক যদি ওভারকাস্ট হয় তাহলে আমি শুরুতেই পেয়ে যাচ্ছি ইয়েস, এরপরে আমার উইন্ড অথবা হিউমিডিটি কি তাতে আমার কিছু যায় আসে না, এই জন্য আমি ডিরেক্ট আমার প্রেডিকশন জানিয়ে দিব যে ইয়েস। এরপর আরেকটি টেস্ট ডেটা যদি আসে যেখানে আউটলুক হচ্ছে রেইনি, উইন্ড হচ্ছে স্ট্রং এবং হিউমিডিটি হচ্ছে নর্মাল, সেক্ষেত্রে আমি আউটলুক রেইনিতে শুরুতে যাব, এরপরে দেখব উইন্ড হচ্ছে স্ট্রং, উইন্ড যদি স্ট্রং হয় এবং আউটলুক যদি রেনি হয় আমার ক্লাস চলে আসছে কি নো, তার মানে আমার এখানে হিউমিডিটি কিরকম সেটা আমার জানার প্রয়োজন নেই, আমি জানিয়ে দিব যে ক্লাসটা নো। ডিসিশন ট্রি হচ্ছে অনেক শুরুর দিকের একটা ক্লাসিফায়ার এবং এখানে আসলে ওভারফিটিং এর চান্স অনেক বেশি থাকে, তারপরেও এই ক্লাসিফায়ারটি অনেক পপুলার এবং এটি আসলে ডেটা সায়েন্সের কিছু জিনিস যে ইনফরমেশন গেইন, এনট্রপি, এই জিনিসগুলোর কনসেপ্টটাকে ক্যারি করে, এজন্য আমার মনে হয়েছে এই জিনিসটা আসলে কোর্সে ইনক্লুড করা দরকার। তো আজকে এই পর্যন্ত, এবং এটি সম্ভবত ক্লাসিফায়ারের শেষ ক্লাস, এর পরের ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে দেখব। তো আজকে এর মতোই, সবাইকে অনেক ধন্যবাদ।